পিহু সারফারাজের নতুন জীবনের সুন্দর সূচনা। মসজিদ থেকে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সারফারাজ পিহুকে নিয়ে খান ভিলার চৌকাঠের ওপারে দাঁড়িয়ে আছে। পিহুর ডান হাত শক্তভাবে সারফারাজের হাতের মুঠোয় বন্দী। সারফারাজের ঠোঁটে পরিতৃপ্তির হাসি ফুটে আছে। পিহুর চোখে মুখে লজ্জা ও উত্তেজনার মিশ্র ছাপ স্পষ্ট। পিহুর অন্তর জুড়ে নতুন জীবনের স্নিগ্ধ অনুভূতি বিরাজ করছে। চৌকাঠের এপারে লাল গালিচা বিছানো রয়েছে। এই গালিচার উপর পিহু ও সারফারাজের একসঙ্গে বাড়ানো প্রতিটি পদক্ষেপেই ওদের নতুন জীবনকে স্বাগত জানাবে। দরজার সামনে পিহুর নতুন 3 মা নিজ নিজ মুখশ্রীতে একরাশ মমতা ও মায়ার ছাপ ফুটিয়ে দাঁড়িয়ে আছেন। শিউলির নিজ হাতে একটা ট্রে রয়েছে, যেখানে রাখা আছে একটি দুধের গ্লাস আর মিষ্টির ছোট বাটি। আতুশির হাতেও একটা ট্রে রয়েছে, কিন্তু ট্রেটা লাল চাদরের আবরণে ঢাকা। বোঝা যাচ্ছে এই আবরণটি সরালেই ওদের সামনে দৃশ্যমান হবে সেখানে থাকা বিশেষ কিছুর। পরক্ষণেই তাহমিনা দুচোখ জুড়ে স্নেহ ও ঠোঁটে মৃদু হাসির দেখা ফুটিয়ে আতুশির হাতে থাকা ট্রেটার উপর থেকে লাল চাদরের আবরণটি সরালেন। সেখানে রাখা রয়েছে নীল রঙের মখমেলের 2টি বক্স। একটির আকার ছোট ও আরেকটির আকার খানিকটা বড়। তাহমিনা প্রথমে ছোট বক্সটি খুললেন। ভেতর থেকে বের করলেন একটি ডায়মন্ডের নোজপিন। নিজের মমতার হাত দিয়ে অতি যত্নের সহিত পিহুর নাক থেকে বর্তমান নোজপিনটি খুলে এই নতুন নোজপিনটি পরিয়ে দিলেন। এরপর দ্বিতীয় বক্সটি খুলে পিহুর হাতের সাইজের বানানো একজোড়া চিকন পাতলা স্বর্ণের চুড়ি বের করলেন। তাহমিনা পিহুর হাতে সেই চুড়িজোড়াও পরিয়ে দিয়ে বললেন, বিবাহিত মেয়েদের চিহ্নস্বরূপ নোজপিন আর এক জোড়া চুড়ি পরতে হয়। এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয় যদিও, তবে আমাদের দাদি মায়ের আমল থেকে আমরা এমনটা দেখে আসছি। আমাদের বিয়ের সময় আমাদের শাশুড়ি মাও আমাদের নাকে নোজপিন ও হাতে একজোড়া চুড়ি পরিয়ে দিয়েছিলেন। তা আমরা আজও পরে আছি। আজকাল তো অনেক মেয়েরাই এগুলো পরে থাকতে চায় না। তবুও আমরা তোমাকে পরিয়ে দিলাম। যদি পরে তোমার ভালো না লাগে তাহলে খুলে ফেলো। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে তেমনটাই হবে। পিহুর চোখে আনন্দশ্রুরা টলমল করছে। ঠোঁটে ফুটিয়ে রাখা মৃদু হাসির রেখা নিয়ে পিহু বলল, এই নোজপিন ও চুড়ি জোড়া দেখতে অতিসামান্য কিছু মনে হলেও এর মাঝে আমি আমার 3 মায়ের স্নেহমতা খুঁজে পাচ্ছি। তাই এগুলো আমি কখনো খুলতে চাই না। এগুলো সবসময় আমার সাথে থাকবে ইনশাল্লাহ। পিহুর এরূপ কথা শুনে তাহমিনা, শিউলি ও আতুশি মনে মনে ভীষণ শান্তি অনুভব করলেন। অতঃপর তাহমিনা শিউলির হাতে থাকা ট্রে থেকে একটা মিষ্টি উঠিয়ে প্রথমে পিহুকে, এরপর সারফারাজকে খাইতে দিলেন। একইভাবে গ্লাসে থাকা দুধটুকুও পান করালেন ওদের। অতঃপর ওনারা 3 জন ওদের সামনে থেকে সরে দাঁড়ালেন। তাহমিনা বললেন, বিসমিল্লাহ বলে এবার একসঙ্গে ভেতরে প্রবেশ করো। গালিচার উপর দিয়ে হেঁটে সামনের দিকে অগ্রসর হও। এই বাড়িটাকে আজ থেকে তুমি তোমার নিজেরও বাড়ি মনে করো কেমন? পিহুর লাজুক মুখে হালকা হাসি হেসে মাথা হালকা নোয়ানো অবস্থায় সারফারাজের সাথে একত্রে ভিতরে প্রবেশ করল। লাল গালিচা ধরে সামনের দিকে অগ্রসর হল ওরা। ড্রয়িং প্লেসে এসে দাঁড়াতেই শিউলি হাসি মুখে বললেন, পিহু মা, তোমার আগমনে আমাদের ঘরে আজ সুখের আলো ছড়িয়ে পড়ল। আতুশি শিউলির পাশে দাঁড়িয়ে পিহুর মাথায় আলতো করে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনের উপর রহমত বর্ষণ করুন। চিরসুখী হও তোমরা। আর মনে রেখো, তুমি শুধু এই খান বাড়ির বড় বই নও, তুমি আমাদের 3 মায়ের আদরের মেয়ে। পিহুর ঠোঁট কামড়ে হাসছে। এতগুলো বছর যেই মায়ের স্নেহ থেকে পিহু বঞ্চিত ছিল, আজ একসঙ্গে নতুন 3 জন শাশুড়ি মায়ের মুখে নিজেকে মেয়ে বলে সম্বোধিত হতে দেখে পিহুর বুকটা ভরে গেল। সারফারাজ পাশ থেকে ফিসফিস করে বলল, এবার বুঝতে পারছ আমি কেন বলেছিলাম আমার পরিবার অন্য 5টা পরিবারের মতো না। তাহমিনা, শিউলি আর আতুশি একে অপরের সাথে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়লেন। সোফায় পাশাপাশি বসে কথা বলছেন মোস্তফা আর জামাল। পিহু সারফারাজের দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার জন্যই আজ আমি আমার আম্মুকে আবারও ফিরে পেয়েছি আমার নতুন 3 মায়ের মাঝে। আপনি আমার জীবনে আসা আল্লাহর তরফ থেকে সবথেকে বড় রহমতের অংশ এমপি সাহেব। জামাল খান উঠে দাঁড়িয়ে বললেন, সারফারাজ, বোমাকে নিয়ে ঘরে যাও। বিশ্রামের প্রয়োজন আছে তোমাদের। আর বাকিরাও নিজ নিজ ঘরে যাও, অনেক রাত হয়ে গিয়েছে। অতঃপর সারফারাজ পিহুর হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে নিজ ঘরের উদ্দেশ্যে চলে গেল।
বাকিরাও নিজ নিজ ঘরে চলে গেলেন। ক্লাব থেকে নেশায় ডুবে থাকা বেসামাল তেজকে নিয়ে নির্ঝর অনেক কষ্টে বের হয়ে ওকে নিজেদের গাড়ির পিছনের সিটে শুইয়ে দিল। তেজ নেশায় আধো ঘুম অবস্থায় আধো আধো বকবক করছে তখনও। নির্ঝর পিছনের দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসে সিটবেল্টটা লাগিয়ে শব্দ করে নিঃশ্বাস ফেলে বলল, তেজ ব্রো, সকালে তোমার নতুন ডার্লিং ঠান্ডা গলায় যে হুমকি দিল, এখনও টেনশনে আমার কিডনি ফুসফুস ঠিকভাবে কাজ করতেছে না। সারফারাজ ভাই যদি জানতে পারে তোমার এইসব কীর্তির কথা, আর আমি সব সত্য জেনেও চেপে রয়েছিলাম এতদিন ধরে আমাকে উল্টো ঝুলিয়ে বেধরম পেটাবে, তার নিশ্চয়তা আমি এখনই দিচ্ছি। আল্লাহ তুমি আমাকে বাঁচাইও। এই বলে নির্ঝর গাড়ি স্টার্ট করল। রওনা হল নিজেদের প্রায় সময় কাটানো রাতের আশ্রয়স্থলের উদ্দেশ্যে। পিহুকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করল সারফারাজ। পিহুর সর্বাঙ্গ হালকা শীতল হয়ে আছে। এই প্রথম কোনো পুরুষের সাথে একা এক ঘরে থাকতে হবে পিহুকে। এই পুরুষটি একান্ত পিহুর। তাদের মধ্যকার সম্পর্কটিও হালাল। সারফারাজ শান্ত কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নাও তুমি, আমি বেলকনিতে আছি। এই বলে সারফারাজ বেলকনির দিকে অগ্রসর হতে নিলে পিহু আস্তে করে বলল, ফ্রেশ হয়ে কি পরব আমি? সারফারাজ থামল। অতঃপর আলমারির সামনে দাঁড়িয়ে একপার্শ্বে দুইটা পাল্লা খুলে দিতেই পিহুর সামনে দৃশ্যমান হল সেখানে অনেকগুলো 3 পিস থেকে শুরু করে একটা মেয়ের ঘরে বাহিরে পরিধানের জন্য যাবতীয় জিনিসপত্র গোছানো অবস্থায় রাখা রয়েছে। পিহু বেশ অবাক হল। সারফারাজ হাসি মুখে বলল, আলমারির এই অংশটা আমি তোমার সাথে পরিচয় হওয়ার পরপরই সাজিয়ে নিয়েছিলাম। একদিন তুমি আমার জন্য বৈধ হবে। এই বাড়িটা, এই ঘরটা, এই ঘরের প্রতিটা জিনিস তোমার হবে এই ভেবেই। এখান থেকে যেটা ভালো লাগে সেটা পরে নাও। এই বলে সারফারাজ বেলকনিতে চলে গেল। পিহু হাসি মুখে আলমারি থেকে একটা আকাশী রঙের 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিয়ৎক্ষণ পর পিহু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হল। হালকা মেক আপের আস্তরণ উঠানোর পর পিহুর সমরঙা মায়া মাখানো মুখশ্রীতে ফুটে উঠেছে একরাশ স্নিগ্ধতা। আকাশী রঙা 3 পিচটা ওকে দারুণ মানিয়েছে। ওড়নাটা ভালোভাবে শরীরের সাথে জড়িয়ে নিয়েছে পিহু। চুলগুলো ভিজিয়েছিল তাই তোয়ালে দ্বারা পেঁচিয়ে রেখেছে। বেলকনির দরজার সামনে এসে দাঁড়িয়ে পিহু ধীর স্বরে বলল, এবার আপনিও যান, ফ্রেশ হয়ে নিন। বেলকনির রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়েছিল সারফারাজ। নিজের প্রিয়তমা অর্ধাঙ্গিনীর কণ্ঠ কর্ণপাত হতেই সারফারাজ ঘুরে দাঁড়াল পিহুর দিকে। সারফারাজের চোখে চোখ পড়তেই পিহু হালকা লজ্জায় দৃষ্টি সরিয়ে মাথা নুইয়ে নিল। সারফারাজ পিহুর সামনে এসে দাঁড়িয়ে বলল, এখানেই থেকো, আমি আসছি একটু পরেই। পিহু মাথা নাড়িয়ে সম্মতি জানালে সারফারাজ ওর পাশ কাটিয়ে রুমের ভিতরে গিয়ে আলমারির অন্য পাশের পার্ট খুলে কালো রঙের একটা টি শার্ট আর ধূসর রঙের চেক প্রিন্টের ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল। পিহু বেলকনিতে এসে দাঁড়াল ঠিক যেখানে একটু আগে সারফারাজ দাঁড়িয়েছিল সেখানটাতেই। রেলিংয়ে হাত রাখল। পিহুর মনে হচ্ছে সে সারফারাজের হাতের উপর হাত রাখল। পিহু দুচোখ বুজে ফেলল। কিয়ৎক্ষণ পর পিহুর মাথায় থাকা তোয়ালেটা খুলে গেল, ওর বাধ্য চুলগুলো অবাধ্য হয়ে হাঁটু ছুঁই ছুঁই হল। পিহুর সর্বাঙ্গ হালকা কেঁপে উঠল। পিহু অনুভব করল সারফারাজের উপস্থিতি। সারফারাজ পিছন থেকে ধীরস্বরে বলল, এখন কি আমার তোমার এই লম্বা ঘন চুলগুলো দেখে ও তোমার লাজুক হাসিমাখা মুখটাকে স্মরণ করে এই গানটা গাওয়া উচিত? পিহুল, ও তোমার লম্বা মাথার কেশ লাজুক হাসি দিয়ে তুমি পাগল করলে দেশ। সারফারাজের গান শুনে পিহু শব্দ করে হেসে ফেলল। সারফারাজ তৎক্ষণাৎ পিহুর দুকাত ছুঁয়ে ওকে নিজের দিকে ঘুরাল। পিহুর হাসি থেমে গেল। লজ্জায় সে মাথা নুইয়ে নিল সঙ্গে সঙ্গে। সারফারাজের দৃষ্টি পিহুর উপরেই স্থির। সারফারাজ পিহুর থুতুনি ছুঁয়ে ওর মুখটা হালকা উঠাল। পিহু দুচোখ বুজে রেখেছে। সারফারাজ পিহুর দুচোখের উপর হালকা ফু দিল। পিহু দুহাতে নিজের কামিজের নিচের অংশের দুপাশ শক্তভাবে চেপে ধরল। ওর শির দ্বারা বেয়ে শীতল বাতাস বয়ে গেল যেন সারফারাজের এমন কাজে। সারফারাজ হাসি মুখে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? এভাবে বারংবার লজ্জা পেলে সত্যি বলছি আমি এই পরীক্ষায় ডাহা ফেইল করব। ফলস্বরূপ একটা ফুটবল টিম বানাতে বেশি সময় লাগবে না আমার। সারফারাজের মুখে এরূপ কথা শুনে সঙ্গে সঙ্গে পিহু চোখ মেলে তাকালো ওর দিকে। পিহুর মুখ হা হয়ে গিয়েছে, ওর চোখের আকৃতিও স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গিয়েছে।
সারফারাজ ওর ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে একবার চোখ টিপ দিল পিহুকে। পিহু সঙ্গে সঙ্গে সারফারাজের থেকে চোখ সরিয়ে মুখ বন্ধ করে বলল, অসভ্য, যাচ্ছে তাই লোক কোথাকার। সারফারাজ ঠোঁট কামড়ে বলল, মাত্র একটা ফুটবল টিম বানানোর কথা বললাম, এতেই আমাকে অসভ্য যাচ্ছে তাই বানিয়ে দিলে? যদি ক্রিকেট, হকি, ভলিবল। সঙ্গে সঙ্গে সারফারাজের মুখ এক হাতে চেপে ধরল পিহু। তারপর বলল, চুপ, আর একটা কথা বললে ধাক্কা দিয়ে দোতলা থেকে একদম নিচে ফেলে দিব আপনাকে। সারফারাজ পিহুর সেই হাতের তালুতে চুমু এঁকে দিল। পিহু তা অনুভব করে সঙ্গে সঙ্গে নিজের হাত সারফারাজের মুখের উপর থেকে সরিয়ে সারফারাজের বুকের উপর দুহাত রেখে প্রেসার দিল ওকে নিজের সামনে থেকে সরানোর উদ্দেশ্যে। সারফারাজ পিহুর দুপাশে রেলিং এর উপর দুহাত রেখে ওর দিকে এবার ঝুঁকে এলো খানিকটা। ভাঁজ হল পিহুর প্রেসার দেয়া হাত জোড়া। পিহুর পিঠ থেকে গিয়েছে রেলিং এর সাথে। সারফারাজ বলল, এই না হলে যেমন জামাই তার তেমন বউ। উঠতে বসতে থ্রেড দেওয়া তো আমার স্বভাব ছিল, বিয়ে হয়েছে মাত্র ঘণ্টা পেরিয়েছে, এতেই তুমি কত সুন্দরভাবে আমার স্বভাবটা চুরি করে নিলে বউ। আসো একটা চুমু খাই। এই বলে সারফারাজ ওর পুরু ঠোঁট জোড়া চুমুর স্টাইলে ভাঁজ করে দুচোখ হালকা বুজে মুখটা পিহুর দিকে আরও খানিকটা এগিয়ে আনতে নিলে পিহু সঙ্গে নিজের হাতের বাঁধন ঢিলে করে নিচু হয়ে সারফারাজের হাতের নিচ দিয়ে বেরিয়ে সোজা রুমের ভিতরে দৌড় দিল। সারফারাজ তৎক্ষণাৎ উল্টো ঘুরে সশব্দে হেসে বলল, একটা চুমুই খেতে চেয়েছিলাম বউ। বিশ্বাস করো, তোমার স্বামীর শরীরের প্রত্যেকটা অঙ্গ তোমার জন্য পবিত্র রয়ে গিয়েছে এখনো। পিহু বিছানায় উল্টোদিক হয়ে বসে দুহাতে নিজের দুকান চেপে ধরল। এই লজ্জা সে আর নিতে পারছে না। রাত প্রায় গভীর। রাস্তায় লোকজন নেই বললেই চলে। নির্ঝর গাড়ি নিয়ে অনেকটা পথ অতিক্রম করেছে। হঠাৎই ঘটে গেল অপ্রত্যাশিত একটি ঘটনা। গাড়ির সামনে হুট করে এসে দাঁড়াল এক কালো বোরখা পরিহিত মেয়ে। নির্ঝর বিস্ময়ে চোখ বড় বড় করে সঙ্গে সঙ্গে ব্রেক কষল। হার্ড ব্রেক কষায় টায়ারের ঘর্ষণের এক অদ্ভুত শব্দের সাথে রাস্তায় তার দাগ পর্যন্ত স্পষ্ট হল। সৌভাগ্যবশত কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটল না। পরক্ষণেই নির্ঝর মেয়েটিকে মাটিয়ে লুটিয়ে পড়তে দেখে দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটির দিকে এগিয়ে গেল। নির্ঝরের ভেতরটার এখনও কাঁপছে। নির্ঝর দুহাটু ভাঁজ করে বসল মেয়েটির সামনে। মাটিতে নিস্তব্ধ হয়ে পড়ে আছে মেয়েটি। মুখে তার নেকাব টানা। নির্ঝর এবার সংকোচে পড়ে গেল। একজন পর্দাশীল মেয়েকে এভাবে স্পর্শ করা কি ঠিক হবে ওর? কিন্তু মেয়েটির সেন্স ফেরানোটাও তো জরুরি। তাই নির্ঝর দ্রুত উঠে গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে পুনরায় মেয়েটির কাছে এসে কিছুটা দ্বিধা নিয়েই মেয়েটির মুখের উপর থেকে নিকাবটা সরাল। নির্ঝরের দৃষ্টি আটকে গেল মেয়েটির মুখশ্রী পানে। গাড়ির হেডলাইটটা জ্বলে থাকার কারণে মেয়েটির মুখশ্রী স্পষ্টভাবেই দেখতে পারছে নির্ঝর। কি অসম্ভব মায়া রয়েছে সেই মুখশ্রী জুড়ে। উজ্জ্বল ফর্সা বর্ণ, সরু নাক, নিখুঁত ভ্রু জোড়া আর পাতলা ফিলফিলে গোলাপি রঙের ঠোঁট জোড়া এমন আকর্ষণ ছড়াচ্ছে যে তার উপর থেকে চোখ সরাতে পারছে না নির্ঝর। মুহূর্তেই নির্ঝরের শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল হাওয়ার মতো কিছু। পরপরই নির্ঝর নিজেকে সামলে নিয়ে দ্রুত মেয়েটির চোখে মুখে হালকা পানির ছিটা দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটি ধীরে ধীরে চোখ মেলে তাকাল নির্ঝরের দিকে। মেয়েটির নিষ্পাপ আতঙ্কমাখা দৃষ্টি নির্ঝরের চোখে এসে পড়তেই সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। মেয়েটি চট করে উঠে বসে ওভাবেই দুহাত পিছিয়ে গিয়ে আতঙ্কিত স্বরে বলল, আমার কোনো ক্ষতি করবেন না, দোহাই আপনারে, আমায় ছেড়ে দিন। মেয়েটির এমন কথায় নির্ঝর বেশ অবাক হল। পরপরই নির্ঝর উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি প্লিজ শান্ত হন। আমি আপনার কোনো ক্ষতি করব না। নিজেকে স্থির করুন। মেয়েটা নির্ঝরের উপর থেকে দৃষ্টি নামিয়ে নিল। নির্ঝর এক পা মেয়েটির দিকে বাড়িয়ে নিজের হাতে থাকা পানির বোতলটা মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, পানি পান করুন। মেয়েটি দ্রুত এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, না না, আমি আপনার দেওয়া কোনো জিনিস খাব না। যদি কিছু মিশিয়ে থাকেন তাতে। আমি ছবিতে দেখেছি শহরের ছেলেধরারা এসবি করে। মেয়েটির এমন কথায় নির্ঝর হা হয়ে গেল। পরপরই সে বলল, লাইক সিরিয়াসলি? আমাকে দেখে আপনার ছেলেধরা বলে মনে হচ্ছে? মেয়েটি নিচের ঠোঁটে হালকা কামড় বসিয়ে নির্ঝরের দিকে আবারও তাকাল। ওকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল।
নির্ঝরের গায়ে ধবধবে সাদা শার্ট যার হাতা কনুই পর্যন্ত গোটানো রয়েছে। বুকের উপরের একটি বোতাম খোলা থাকায় শক্তপোক্ত জিম করা শরীরটা হালকা দৃশ্যমান হয়েছে। নিচে একটা কালো প্যান্ট, পায়ে মানানসি কালো শু রয়েছে আর বাম হাতে রোলেক্স ব্র্যান্ডের একটা ঘড়ি রয়েছে। ডান হাত এগিয়ে ধরা পানির বোতলটা মেয়েটা ধীর কণ্ঠে বলল, ছেলেধরাদের দেখে তো বোঝা যায় না তারা ছেলেধরা। তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করব? নির্ঝর নিজের হাতটা গুটিয়ে নিয়ে বলল, ফাইন। বিশ্বাস করতে হবে না আপনার আমাকে, আর না আমার দেওয়া পানীয় পান করতে হবে আপনাকে। আমার মনে হয়েছিল আপনি কোথাও থেকে ছুটে এখান পর্যন্ত এসেছেন, পানি পান করলে আপনার হয়তো ভালো লাগবে, তাই পানির বোতলটা দিয়েছিলাম, এছাড়া কিছুই না। মেয়েটি কিছু বলল না। নির্ঝর শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, এই শহরে কি নতুন আপনি? যুগ জামানা যে ভালো না সে জ্ঞান তো ভরপুর আছে আপনার মাথায়, তবুও এত রাতে বাহিরে কেন এসেছেন আপনি? মেয়েটি এবার ভয়ে কেঁদে ফেলল। মেয়েটিকে কাঁদতে দেখে নির্ঝর যেন পুরোপুরি বোকা বনে গেল। নির্ঝর দ্রুত স্বরে জিজ্ঞেস করল, আরে আরে আপনি কাঁদছেন কেন? কাঁদতে কাঁদতে একটু সময়ের মধ্যেই মেয়েটুর হিচকি উঠে গিয়েছে। মেয়েটি কোনো রকমে কান্না থামিয়ে বলল, পানি দিন। নির্ঝরের বলল, এহ। মেয়েটি আবারও বলল, পানি চাইলাম তো, দিন। নির্ঝর এক হাতে নিজের মুখে হালকা ঘষা মতো দিয়ে মেয়েটির দিকে পানির বোতলটা এগিয়ে দিল। মেয়েটি পানির বোতলটা নিয়ে পানি পান করল। এরপর অদ্ভুত একটা কাণ্ড করল। উপর দিকে শব্দ করে নিঃশ্বাস টেনে কিছুক্ষণ ওভাবেই নিঃশ্বাস ছাড়া ও নেওয়া বন্ধ রাখল। খানিক পর নিঃশ্বাস ছাড়ল। এভাবে কয়েকবার করার পরই মেয়েটির হিচকি উঠা বন্ধ হয়ে গেল। মেয়েটির এমন কাজে নির্ঝর অত্যন্ত অবাক হল। মনে মনে বলল, আরে বাপরে, হিচকি বন্ধ করার এ তো দারুণ টেকনিক দেখছি। মেয়েটি বলল, আমি এই শহরে নতুন, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কাউকে চিনি না আমি। নির্ঝর বলল, একা একটা মেয়ে এভাবে রাস্তায় ঘোরাঘুরি করাটা নিরাপদ হবে না আপনার জন্য। আমার সাথে আসুন, আমি আপনাকে নিরাপদ আশ্রয় দিব। মেয়েটি নির্ঝরের দিকে তাকিয়ে বলল, আপনি যে ভালো হবেন তার কি নিশ্চয়তা আছে? আপনিও তো বাকিদের মতো আমার অসহায়ত্বের সুযোগ নিতে পারেন। নির্ঝর এবার খানিকটা রাগ নিয়ে বলল, আসলেই আমি নির্লজ্জ। যেই মেয়ে একবার আমাকে ছেলেধরা বানিয়ে দিল তাকেই কিনা নিরাপদ আশ্রয় দেওয়ার অফার করলাম আমি। উফ, আল্লাহ আপনার এই অধম বান্দারে একটু বুদ্ধি দিন, যা প্রয়োগ করে সে নিজের ইজ্জতকে ফালুদা হওয়া থেকে অন্তত বাঁচাতে পারবে। নির্ঝর মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, বিশ্বাস যখন হচ্ছে না তাহলে থাকুন এখানেই। এরপর আপনার সাথে যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এই বল নির্ঝর চলে আসতে নিলে মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, নিয়ে চলুন আমায়, এভাবে ফেলে যাবেন বিপদ বুঝেও। নির্ঝর মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি মুশকিল রে বাবা, এখনই তো নিজেই বললেন যাবেন না আমার সাথে, বিশ্বাস হচ্ছে না আমাকে, আবার এখনই নিজেই বলছেন আপনাকে নিচ্ছি না বিপদ বুঝেও। গানটা তো এমনি এমনিই বের হয়নি যে, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। মেয়েটা দাঁত বের করে হালকা হাসি দিল। এরপর নির্ঝর আবারও বলল, আসুন গাড়িতে বসবেন। মেয়েটা গাড়ির কাছে এগিয়ে আসলে নির্ঝর ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটা খুলে দিল। মেয়েটা সেখানে উঠে বসতেই বিশ্রী একটা গন্ধ তার নাকে এসে লাগলে মেয়েটা পিছন ফিরে তাকাতেই তেজকে সেখানে উল্টো পিঠ হয়ে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখে বলল, উনি কে? নির্ঝর বলল, উনি এই অধমের বড় ভাই। ওনাকে ভয় পাওয়ার কিছু নেই। বেঘরে ঘুমাচ্ছেন উনি এখন। কাল দুপুরের আগে ওনার এই ঘুম কাটবে না। মেয়েটা আর কিছু বলল না। নির্ঝর মেয়েটার পাশের গাড়ির দরজা বন্ধ করে নিজে ড্রাইভিং সিটে এসে বসল। অতঃপর বলল, সিটবেল্ট লাগিয়ে নিন। মেয়েটা নিজের হাতের বাম পাশ থেকে সিটবেল্টের ফিতাটা টেনে ধরে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে লাগায়? নির্ঝর মেয়েটির দিকে এগিয়ে আসতে নিলে মেয়েটি সঙ্গে সঙ্গে চিল্লিয়ে বলল, একদম কাছে আসার চেষ্টা করবেন না। এসব বেল্ট ফেল্ট লাগানোর বাহানায় আমায় স্পর্শ করবেন এমন বাজে মতলব থাকতে পারে আপনার। নির্ঝরের এবার ইচ্ছে করছে নিজের মাথার চুলগুলো নিজেরই একটা একটা করে টেনে ছিঁড়তে।